দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। মধ্যরাতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের সঙ্গে অভিযানে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। তবে কোনো বাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। রাত 2টায় অভিযান শুরু হয়। বিপুল পরিমাণে অবৈধ অর্থ উদ্ধারে অভিযানের কথা শোনা গেলেও সকাল পর্যন্ত অভিযানের বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। এমনকি অভিযান চলাকালে সেই কার্যালয়ে কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তারা অভিযান চালাতে ব্যাপক গড়িমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে, কার অথরিটি, কার এখতিয়ার। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ঠেলাঠেলি করার মধ্যে আপনার সেই 12:30 থেকে 2:30 পর্যন্ত 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহতরা। বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। মাছ বিক্রেতা থেকে দোকান কর্মচারী সবাই বুলেটবিদ্ধ। কারো গুলি লেগেছে মাথায়, কারো বুকে, পেটে বা কোমরে। উপার্জনক্ষম মানুষগুলো মৃত্যুর পথযাত্রী হওয়ায় অসহায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এআর বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর যাত্রাবাড়ি ও চানখারপুল সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এদিন কাজে বের হলে 2টি বুলেট এসে আঘাত করে হাসানের বুকে ও পিঠে। লুটিয়ে পড়েন হাসান। যাত্রাবাড়ি কাঁচা বাজারে আড়তে কাজ করতেন তিনি। এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যুশয্যায়। গুলি বাইর করছে, তারপরে ডাক্তাররা কইছে ঢাকা মেডিকেলে আনার জন্য। সে আনছে, আনি আমাকে ফোন দেওয়ার পর আমি আইছি। একটা গুলি লাগছে এইদিকে, এটাই বড় মারাত্মক, একটা বড় এইদিকে করতে হয়েছে। আর একটা গুলি লাগছে এই সিনাত এখান দিয়ে। 5 বছরের শিশুকে নিয়ে ঢাকা মেডিকেলের বিছানায় এভাবেই হতাশ হয়ে আইসিইউতে থাকা গুলিবিদ্ধ স্বামী লিটনের জন্য অপেক্ষা স্ত্রী শিল্পীর। যাত্রাবাড়ি এলাকায় 5 আগস্ট মাছ বিক্রি করতে বের হলে একটি গুলি এসে লাগে লিটনের পাঁজরে। তাই এখন আয়ের পথ বন্ধ। সকাল 6টা বাজে বাইরেছে, বাইরে 11টা বাজে মাছটা লইছে, লয়া গুলি খাই লাইছে, মাছ বেচতে পারে নাই। একই দিন গণভবন এলাকায় মোটরসাইকেলের গ্যারেজ কর্মী নয়নের মাথায় এসে আঘাত করে একটি বুলেট। সেই থেকে জ্ঞান ফেরেনি নয়নের। কি হবে তার পরিবারের? ডাক্তাররা বলতেছে উগির অবস্থা ভালো না। এখন আমরা তো চেষ্টা করতেছি, সাহায্য সবার কাছে চাইতেছি, সবাই নেকি নিয়ে গাইতেছে। এখন আমরা টাকা পয়সা পাই নাই। আমার জামাইরে আমরা সেবা যত্ন করতেছি। এখন সরকার থেকে আমরা এটা বিশেষ চাই। শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও এদিন গুলি থেকে রেহাই পায়নি ছাত্র জনতা। 2টি বুলেট এসে আঘাত করে আবুল খায়েরের শরীরে। চট্টগ্রামে ব্যর্থ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা। গুলিটা লাগিয়েছিল আপনার হচ্ছে জিউসির মোড়ে, চট্টগ্রাম জিউসির মোড়ে। যে আমার ভাই যেরকম আমার কাছে কলিজা, প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের কাছে কলিজা। যারা বাংলার মাটিতে এই উচ্ছৃঙ্খলা করছে তাদেরকে তো বিচার করা উচিত, এটা আমি জোর গলায় বলতে চাই। সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এআর বাদল, RTV, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের নির্দেশে হত্যা, সহিংসতা চালানোর দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থার মহাসচিব মুখপাত্র স্টেফেন ডুজারিক। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি ভাবছেন, এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন,
জাতিসংঘ বাংলাদেশের বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছে। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার আছে বলেও মনে করেন জাতিসংঘ। আন্দোলনের মাঝপথে কারফিউর মধ্যে দুদিনে শুধু ঢাকাতেই সহস্রাধিক গ্রেপ্তারের খবর জানায় বিবিসি। ব্যতিক্রম ছিল না নারায়ণগঞ্জের অবস্থাও। ফলে এক পর্যায়ে কোটা সংস্কারের দাবি পূরণ হলেও গুম, খুন আর গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে রাজপথে নামে সাধারণ মানুষ। দাবি ওঠে সরকার পতনে। প্রবল জনরোষে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। একদিকে গ্রেপ্তার, অন্যদিকে মহাসড়কে সেনা সদস্যদের টহল। 22 জুলাই থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রশাসন জানায় 2 আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট 31টি মামলায় 586 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাণ হারায় 6 জন। এমন পরিস্থিতিতে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল, মার্চ ফর জাস্টিস সহ নানা কর্মসূচি পালন করে তারা। 4 আগস্ট সকাল 11টা নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি সমর্থনে স্লোগান দিতে থাকে তারা। এ সময় ফতুল্লা শিবু মার্কেট এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় আগুন দেয়া হয়। হামলা হয় জেলা প্রশাসকের কার্যালয়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় অন্তত 10 জন। অসহযোগ আন্দোলন ঘিরে 4 আগস্ট দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে 5 আগস্ট করেন। এতে যোগ দেয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সেদিনই সপরিবারে দেশ ছাড়েন শেখ হাসিনা। আমরা জানতাম যে এই আন্দোলন যদি আমরা আসলে আমরা গতিশীল না রাখি, ধারাবাহিক না রাখি, তাহলে হয়তো তার চাইতেও জঘন্যভাবে কোনো না কোনো আয়না ঘরে কিংবা কোনো না কোনো থানায়, কোনো ডিবি অফিসেই হয়তো আমাদের জীবনটা নিঃশেষ হবে। ফলে সেই দিক থেকে আমরা ছাত্ররা আসলে মরতে তো আমাদের হবে, সেই সিদ্ধান্ত নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। সৈয়দ মাহমুদ, RTV। পটুয়াখালীর গলাচিপার HSC পরীক্ষার্থী মোহাম্মদ সাগর গাজী ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করবেন, কিন্তু একটি বুলেটে নিমিষেই ম্লান হয়ে গেছে সব ইচ্ছা। সাগরকে নিয়েই বড় স্বপ্ন ছিল পরিবারের, তবে তার পরিবারে এখন কেবলই হতাশা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। আজ যদি আমি মারা যাই, বিজয়ের পর আমার কবরে একটা পতাকা দিয়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগের দিন 4 আগস্ট নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন পটুয়াখালীর HSC পরীক্ষার্থী মোহাম্মদ সাগর গাজী। শেষ পর্যন্ত স্বপ্নের বাংলাদেশে বিজয়ের আনন্দ করা হয়নি সাগরের, তবে তার কবরের পাশে উঠছে বিজয়ের পতাকা। আমার যদি মৃত্যু হয় এই আন্দোলনের সময়, তাহলে আমার কবরে একটা পতাকা দিয়ে, এটা সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছে, এটার জন্য আমরা পতাকা দিচ্ছি এখানে। কোন দেশে তখন কিছু নিজলে আছি, সেবার কইছে যে আপনারা দোয়া করেন আমার লাগিয়া, আমি হয়তো আর ফিরতে নাও পারি, আর আমি যদি মারা যাই আমার কবরে পতাকা দিয়ে। পরীক্ষা স্থগিত হওয়ায় আন্দোলনে যোগ দিতে আসেন ঢাকায়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে ছিল সাগর গাজী। তবে র্যাব 1-এর হেডকোয়ার্টারের সামনে সাদা পোশাকধারী কিছু লোক মিছিলের উপর এলোপাথারি গুলি চালায়। এ সময় একটি গুলি সাগরের মাথার পিছনে লেগে সামনে দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে শুধু কবরের পাশে দাঁড়িয়ে থাকেন মা, ফেলেন চোখের পানি। স্বপ্ন চাইতে আমার কষ্ট করা লাগবে না মা, তোমার কষ্ট করা লাগবে না, আপার কষ্ট করা লাগবে না, আমি পড়িয়ে লেখিয়া আমি ইঞ্জিনিয়ার হব, আমি তোমাকে স্বপ্নগুলি করবো, পূরণ করবো মা, তোমাকে লাগিয়ে আমি চাকরি করবো। আমার ঘুমাইয়া রয়েছে। সরকারের কাছে হত্যাকারীদের বিচার চাইলেন পরিবারের সদস্যরা। স্বপ্ন ছিল যে ওর একটু ভালো বেশি করে লেখাপড়া করবো, যদি ইঞ্জিনিয়ার হইতে চায় তার ইঞ্জিনিয়ারই পড়াম। আমার ছেলেকে মারছে, আমি চাই তাতে কিরম ফাঁসি, তাহলে আমার পরানটা শান্তি পাবে। প্রধানমন্ত্রী পালাই চলে গেছে, তারপর কেন গুলি করছে, কেন হত্যা করছে, এটার বিচার চাই। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরও কেন মিছিলে গুলি করা হলো, এমন প্রশ্ন পরিবারের সদস্যদের। আর্থিক সহায়তা নিয়ে পরিবারটির পাশে থাকার আহ্বান সবার। জুবায়ের রাজিন, RTV।
পেশায় দিনমজুর হলেও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আন্দোলনে সরব ছিলেন সুনামগঞ্জের রিপন। কিন্তু সরকার পতনের ঠিক আগের দিন সুনামগঞ্জ সদরে পুলিশের গুলিতে আহত হন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত রিপন। তার সুচিকিৎসা ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন পরিবার। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গগনবিদারী এই আর্তনাদ সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রিপনের। পেশায় দিনমজুর এই কিশোর এক পুলিশ কর্মকর্তার সরাসরি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত শরীরে বাঁচার আকুতি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় 4 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করলে সেই আন্দোলনে অংশ নেন দিনমজুর রিপন। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে একটি বাড়ির গ্যারেজে আশ্রয় নিলে এএসপি রাজন কুমার দাসের নির্দেশে খুঁজে বের করে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেন সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী। এরপর থেকে হাসপাতালের বিছানায় শুয়ে সেই দিনকে স্মরণ করে আর্তনাদ করে রিপন ও তার পরিবার। আমার 4 তারিখ পুলিশে বন্দুক লাগাইয়া বড় মাঝে আমার গুলি করছে। আমি এর বিচার চাই, যে আমার ছেলেরে মারছে আমি সুস্থ বিচার চাই। গেল 4 আগস্টের আন্দোলনে স্বৈরাচারের অনুগত কিছু পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ নৃশংস ভূমিকায় অবতীর্ণ হয়। ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে নির্বিচারে চালানো হয় গুলি আর টিয়ার শেল। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে গুলিবিদ্ধ হয় শতাধিক। ও একটা বাসায় আশ্রয় নিছিল, বাসা থেকে বাহির করার পর ও নিজে সরাসরি গুলি চালায়। এই কার্যক্রমের যদি বিচার না হয় তাহলে আমরা আবারও ছাত্র জনতাকে নিয়ে আবারও আমরা রাস্তা অবরোধ করব। ওসি খালেক এবং তার সাথে রাজন কুমার ছাত্রলীগের গুন্ডা বাহিনী সহ উনি প্রকাশে আমাদের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে উনি গুলি করে। পাখির মতো গুলি ছুটতে থাকে আমাদের উপর। এতে আমরা অনেকে অর্ধশতাধিক স্টুডেন্ট আহত হই, গুলিবিদ্ধ হই। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিচার হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা ইনকোয়ারি করে দেখব যে আসলে ঘটনার পরিপ্রেক্ষিত কি ছিল এবং এই বিষয়ে যদি আমাদের এখানে কেউ সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে সেভাবে আমরা ইনকোয়ারি প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনের নৃশংসতায় জড়িত এএসপি, ওসি ও তাদের দোসররা, তাদেরকে খুঁজে বের করে বিচারের দাবি ছাত্র জনতার। ইমরুল কায়েস, আরটিভি। যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ায় পুলিশ তার পেশাদারিত্ব হারিয়েছে। শিক্ষার্থী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করায় প্রাণ হারান 600-রও বেশি মানুষ। এসব কারণে পুলিশের উপর জন্মায় ক্ষোভ, আস্থা হারায় মানুষ। মনোবল হারিয়ে কাজে নামতে ভয় পায় বাহিনীর সদস্যরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা মনে করেন, দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলেই জনমনে আস্থা ফিরবে। আর পুলিশ কমিশন গঠন করে পেশাদারিত্বের ঘাটতি পূরণের পরামর্শ অধ্যাপক তৌহিদুল হকের। ইকবাল অনিকের রিপোর্ট। জুলাইয়ের শুরুতে শান্তিপূর্ণভাবে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। জুলাইয়ের মাঝামাঝি মারমুখী হয়ে ওঠে পুলিশ। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহত হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করতে থাকে বাহিনীর সদস্যরা। সংঘর্ষে শিশুসহ প্রাণ হারান 600-র বেশি মানুষ। এরপর থানা, পুলিশ বক্স সহ বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় সাধারণ মানুষ। নিহত হন 43 জন পুলিশ। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পালিয়ে বেড়ায় বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে কাজে ফিরতে থাকেন সদস্যরা। কিন্তু কেন এই অবস্থা? দেখা যায় স্বাধীন দেশের পুলিশ এখনো চলছে ব্রিটিশদের করা 1861 সালের আইনে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক মনে করেন, দীর্ঘ সময় একটি দলের হয়ে কাজ করায় সাধারণের আস্থা হারিয়েছে পুলিশ। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এই উপমহাদেশে বহুদিন ধরেই চলছে, এখনো চলছে, এবং এগুলোর সংস্কার করা, এগুলো মুখেই বলা হচ্ছে, এগুলো সংস্কার করতে অনেকেই ইচ্ছুক না। নাগরিক বৃন্দের একটা অংশ তারা ইউনিফর্ম পরছে, তাদেরকে চাকরি বাকরি, তাদেরকে বেতন দেওয়া হয়, অতএব তারা জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থাকলেই আস্থা ফিরে আসবে, এবং এখন আস্থা ফেরার বড় জায়গা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যায় তাদেরকে দৃশ্যমান হতে হবে সব জায়গায়। যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হয় পুলিশ কর্মকর্তারা পাবলিক ও ডোমেস্টিক সার্ভিসের পার্থক্য ভুলে গেছেন। পাবলিক সার্ভিস এবং ডোমেস্টিক সার্ভিস এটার পার্থক্য ভুলে গেছেন। যখন বলা হয় যে আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা, এটা কোনো বিমূর্ত বা বায়বীয় ধারণা না। এটা নির্দিষ্টভাবে যে আমি আইন অনুযায়ী কাজ করি।
এবং আমি জনসেবক বা জনগণের ভৃত্য, আমি গৃহভৃত্য না। পুলিশের আইন যুগোপযোগী করা ও কমিশন গঠনের তাগিদ এই বিশেষজ্ঞের। স্বাধীন দেশে কিভাবে পুলিশের কর্মকাণ্ড পরিচালিত হবে সেক্ষেত্রে কিন্তু একটা আইনও প্রয়োজন, আর কমিশন গঠন করলে সেটি অনেক ইতিবাচক তারা উদ্যোগ নেবে, তার মধ্যে আইন তৈরি করা বা যেখানে আইনগুলো থেমে আছে যে পর্যায়ে গিয়ে সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করা, এই কাজগুলো কিন্তু হবে। পুলিশের কাছ থেকে কিন্তু আমরা পেশাদারিত্বমূলক ভূমিকা চাই। পুলিশকে জনগণের বন্ধু হতে হলে শুধু পোশাক নয়, বাহিনীর প্রতিটি সদস্যের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আস্থার সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ইকবাল অনিক, RTV, ঢাকা। সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে আহতদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে এসে একথা বলেন। তিনি বলেন, আহতদের উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিজিবি হাসপাতালে 19 জন বিজিবি সদস্য ও শিক্ষার্থী সহ সাধারণ জনগণ 22 জন চিকিৎসাধীন আছেন। পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 17টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভোর 6টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 88 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ও হাওর এলাকার নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও পানি বৃদ্ধির বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, জেলায় পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মারফি, দেখুন, যেমনটা বলছিলেন প্রতিবেদনে, আমরা কিন্তু সুনামগঞ্জে গত 1 মাস আগেও কিন্তু মানুষ বন্যার সাথে 3 বার আসলে লড়াই করেছেন। এখনো সুনামগঞ্জে গত 3 দিন যাবত আসলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আমি যদি বলি টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সকল নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আপনাকে জানাই যে গত 24 ঘন্টায় কিন্তু পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 88 সেন্টিমিটারের বিপদসীমার উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বলা যায় যদি পানি এভাবে বৃদ্ধি পায় তাহলে কিন্তু পানি আসলে নদীতে পানির চাপ সৃষ্টি হবে এবং এতে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু বিরাজ করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আগামী 48 ঘন্টা এভাবে পানি বৃদ্ধি পেতে পারে, কেননা উজানে বৃষ্টিপাত রয়েছে, ভারতের চেরাপুঞ্জিত বৃষ্টিপাত হচ্ছে, সুনামগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের সকল নদীর যে সমতল বৃদ্ধি পেয়ে কিন্তু নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হবে। তবে তিনি বলছেন যে এই যে পানি বৃদ্ধি পেলেও সেটি বন্যা পরিস্থিতি হবে তেমনটা আসলে তিনি শঙ্কা করছেন না। তিনি আশার কথা বলছেন যে এটি হয়তো পরবর্তীতে হ্রাস পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মারফি। নূর, আপনাকে ধন্যবাদ। পথে পথে চাঁদাবাজি বন্ধ হলেও এখনো চড়া দ্রব্যমূল্য। কয়েকটি পণ্য ছাড়া সবকিছুই বিক্রি হচ্ছে আগের দামে। এখনো চড়া পেঁয়াজের দাম, অন্যদিকে চালের দামও বেড়েছে। এদিকে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন বাজারে তাদের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছেন ছাত্র প্রতিনিধিরাও। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, চাঁদাবাজি কমলেও বাজারে এর প্রভাব কেন নেই, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন।
সেখান থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। সেখানে বিচার সংগঠন ইলেকট্রনের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেগুলিকে আমরা দেখেছি। সেখানে আসলে তুলনামূলক সবজির দাম তুলনামূলক হাওড়ার বাজারে হচ্ছে বেশি। তবে এই বাজারে এখন পর্যন্ত আমরা সেটা বিক্রি কথা বলেছি, বিশেষত সেটা বিক্রি যখন কথা বলি তারা সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে সেটাও এখন চাঁদাবাজি সেভাবে হচ্ছে না। কিন্তু তবুও কেন আসলে কেন্দ্রের দাম কমছে না সেই প্রশ্নটি আমি রাখার চেষ্টা করি তাদের কাছে। তারা একটা কথা বলছিলেন, তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে আসলে এই মুহূর্তে উৎপাদনটা তুলনামূলক কম রয়েছে এবং উৎপাদন কম থাকার কারণে আসলে দামটা বাড়ছে। এখানে কোনো সিন্ডিকেট বা কোনো ধরনের বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, শুধুমাত্র উৎপাদনটা যদি বাড়ানো যায় তাহলে পণ্যের দাম কমে আনা যাবে। তবে এর সাথে এটা জানি রাখি যে গত 5 তারিখের আগে আসলে যে দাম ছিল বাজারে সেই দামই অনেকটা বিক্রি হচ্ছে, শুধুমাত্র চালের দাম কিছুটা বাড়ছে এবং পেঁয়াজের দাম এবং কাঁচামরিচ এগুলো আগের মতোই আছে। তবে এর মধ্যে গুঞ্জির সহ পেঁপে ইত্যাদি কাঁকড় এই কয়েকটি সবজি যারা বিক্রেতা রয়েছেন তারা বারবারই কথাটি বলার চেষ্টা করেছেন যে সরবরাহ যত বেশি থাকে আসলে দামটাও কমে যায়, যার ফলে হচ্ছে এখন যেহেতু গুঞ্জির সিজন রয়েছে এই মুহূর্তে আসলে বিদ্যুৎ কম দামে খাওয়া হচ্ছে, 30 টাকা প্রতি কেজি খাওয়া হচ্ছে। আর যেহেতু কাজ বৃষ্টি হচ্ছে এবং ধন্যবাদ আপনাকে। আজ ভয়াল 21 আগস্ট 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও দলটির নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মীর মৃত্যু হয়। আগস্ট গ্রেনেড হামলায় আহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে প্রতি বছর পুষ্পার্ঘ্য নিবেদন করা হতো। এবার কোনো কর্মসূচি ঘোষণা করেনি ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। প্রতি বছর আলোচনা সভা করা হলেও এবার তাও হচ্ছে না। বিসিবির জরুরি সভা আজ। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে বলা হয়, সচিবালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকাল 11টায় বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের নিয়ে জরুরি এই সভা ডাকা হয়েছে। এই বৈঠকে পদত্যাগ করতে পারেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। অনলাইনে যুক্ত থাকতে পারেন তিনি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে 9 পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করবে আজ এই বৈঠকের উপর। এদিকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে আজই নতুন বোর্ড প্রেসিডেন্টের নামও ঘোষণায় আসতে পারে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের হাসপাতালগুলোর নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্ট সত্যপ্রণোদিত হয়ে যে মামলা নেন তার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মঙ্গলবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠে আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরিষদের সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তা টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শিকাগোতে নিজ দলের ডেলিগেটদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ মনোনয়ন পান কমলা ও ওয়ালস। শিকাগোতে চলছে ডেমোক্রেটদের 4 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনে দলের ডেলিগেটদের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,200 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও প্রায় 93,000 ফিলিস্তিনি।
সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে দৌড়ঝাঁপ করেও হামাস ইসরায়েলের মধ্যে চুক্তি সম্পাদনে ব্যর্থ হয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন হামাস যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। তবে ব্লিংকেনের এ দাবি বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে হামাস এক বিবৃতিতে জানিয়েছেন হামাস যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা থেকে সরে যায়নি, উল্টো ইসরায়েল শর্ত পরিবর্তন করে যুদ্ধবিরতি বিলম্ব করছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 11টায়। এই ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। এর আগে 13 দেখায় 12টিতে হেরেছে বাংলাদেশ, প্রাপ্তির খাতায় রয়েছে একটি ড্র। ইতিহাস ভুলে রাওয়ালপিন্ডিতে নতুনভাবে শুরু করতে চায় শান্তর দল, তবে ঘরের মাঠে জয়ের ছন্দটা ধরে রাখার ব্যাপারে আশাবাদী স্বাগতিক পাকিস্তান। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।